এবারে মঞ্চে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে এই আবৃত্তি সন্ধ্যার বিশিষ্ট শিল্পীদের সংবর্ধিত করব, তাদের বরণ করে নেব। আমি প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আবৃত্তি সম্রাজ্ঞী শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়কে। তাকে মঞ্চে আনার জন্য অনুরোধ করছি শ্রীমতী সোনালী দাস ঘোষ মহাশয়। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট শিল্পী শ্রীমতী শ্রাবন্তী বসু মহাশয়। তাকে মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ করছি লা বিমলা একাডেমির খুদে শিক্ষার্থী এবং শিক্ষিকাকে। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ ধরে যার আবহে আপনারা মুগ্ধ হচ্ছেন মাননীয় শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমরা লা বিমলা একাডেমির সাংস্কৃতিক বিভাগের পক্ষ থেকে আজ অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অনারেবল চেয়ারপারসন শ্রীমতী পাপিয়া পাল মহাশয়কে, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মুখ্য সচিব লা বিমলা একাডেমি মাননীয়া শ্রীমতী কাকলি কুন্ডু মহাশয়। আমরা আমাদের হৃদয় উৎসারিত শ্রদ্ধা দিয়ে তাদের স্মারক সম্মান এবং বরণ করে দিচ্ছি। আবৃত্তি সম্রাজ্ঞী শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়কে বরণ করে দিচ্ছেন শ্রীমতী পাপিয়া পাল মহাশয়, অনারেবল চেয়ারপারসন জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি। শ্রীমতী শ্রাবন্তী বসু মহাশয়কে বরণ করে দিচ্ছেন আমরা শ্রদ্ধা জানালাম, তাকে বরণ করে নিলাম। এ আমাদের সৌভাগ্য। এবারে শ্রীমতী শ্রাবন্তী বসু মহাশয়কে আমরা বরণ করে দিচ্ছি। আমরা আমাদের উপহার স্বরূপ দিদিভাইয়ের হাতে তুলে দিলাম আমাদের উত্তরবঙ্গের একটি হস্তশিল্পের নিদর্শন, শিল্পীর অপূর্ব একটি শিল্পশৈলী আমরা তার হাতে তুলে দিলাম সম্মান স্মারক। এবারে আমরা মাননীয়া শ্রীমতী শ্রাবন্তী বসু মহাশয়াকে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন শ্রীমতী কাকলি কুন্ডু মহাশয়া। আমরা একা ব্রততী একটি আবৃত্তি সন্ধ্যা এই সাংস্কৃতিক মঞ্চে তাদেরকে সম্মান জানাতে পেরে নিজেরাই সম্মানিত বোধ করছি। আমরা এবারে বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আমি বরণ করে নিতে অনুরোধ করছি শ্রীমতী সোনালী দাস ঘোষ মহাশয়কে। আমরা এই সাংস্কৃতিক মঞ্চে তাকে সংবর্ধিত করছি আমাদের ক্ষুদ্র উপহার এবং আয়োজনের মধ্যে।
এই বিশেষ সন্ধ্যায় আপনারা যারা দর্শক আসনে রয়েছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে উপস্থিত সকলকে, সকল গুণী ব্যক্তিত্বদের আমি অনুরোধ করছি নির্দিষ্ট আসন গ্রহণ করবার জন্য। লা বিমলা একাডেমি শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, একটি পরিবার। সকল শিক্ষিকা শিক্ষাকর্মীর অক্লান্ত পরিশ্রমে আজ যে প্রতিষ্ঠানটি শহরের বুকে সুনামের সাথে প্রতিষ্ঠিত হয়েছে, 2014 সাল থেকে যে স্বপ্ন এই প্রতিষ্ঠান দেখেছিল তা বাস্তবায়নের চিহ্ন রাখে তার কর্মপদ্ধতিতে। 2014 সাল থেকে তারা তাদের পথ চলা শুরু করেছিল, তারা সুগঠিত হয়েছে তাদেরই প্রতিভা স্পর্শে সঞ্জীবিত হয়ে। নিরলস ও নিরবিচ্ছিন্ন পাঠদানের ব্রতকে যারা নিষ্ঠার সাথে পালন করেছেন তাদের কুর্নিশ জানায়। অপেক্ষমান নিমজ্জনের অন্তর্গত বোধ যে পথে চালিত হয় সেই পথটাই অস্তিত্ব। তাই বিগত দিনগুলিতে যেভাবে আপনারা ঐতিহ্যশালী শহরের শিক্ষানুরাগী সংস্কৃতিপরায়ণ সুধীজনেরা আমাদের পাশে ছিলেন, আগামীতে একইভাবে আমাদের পাশে থেকে আমাদের সাহস যোগাবেন এই কামনা করছি। এবারে আমাদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আবৃত্তি এমন এক জাদু, জাদুরকে করে আপন, আপনকে টেনে নেয় আরো কাছে। এই প্রয়াস নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে আবৃত্তি শিল্পীরা যে আবৃত্তি পরিবেশনা করেন তা কোটি কোটি দর্শকের হৃদয়, শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়। আবৃত্তি বেঁচে থাকে নিজের জোরে। আসুন আমরা এতদিন ধরে যার জন্য অপেক্ষা করছি সেই আবৃত্তি সম্রাজ্ঞী ব্রততী বন্দ্যোপাধ্যায়কে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনেক বান বাণী জ্বালায় রাখিয়া গেল আরতির সন্ধ্যা দীপমুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছিলে জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর দ্বারে। দ্বার খুলে দুরন্ত ছটিকা বারবার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। আপনাদের সকলকে আমার তরফ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। লা বিমলা একাডেমির এই অনুষ্ঠান কাকলি কুণ্ডু যিনি এই প্রতিষ্ঠানের শীর্ষে আছেন, বলতে ভালো লাগে আমি আর কাকলি একই স্কুলের ছাত্রী। কাকলি আমার চেয়ে একটু জুনিয়র, বছর 2-3 দীর্ঘ সময়ের ব্যবধানে সেই স্কুল জীবনের পরে আজ এই সময়ে এসে তার সঙ্গে আবার যোগাযোগ এবং এই ধরনের একটি সাংস্কৃতিক আয়োজন, 2 দিনের কর্মশালা এবং আজকের এই সন্ধ্যা। আমি কাকলিকে এবং লা বিমলা একাডেমির সঙ্গে যারা জড়িয়ে
তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আর শ্রাবন্তী তো নাম করেইছে আমাদের সোনালীর। ও জলপাইগুড়ি শহরে পৌঁছানোর পর থেকে এই স্টেজে ওঠা অবধি এত রকম কাজে ও সহযোগিতা করেছে, ওর জন্য আমার বিশেষ শুভেচ্ছা রইল। তাছাড়া আরও যারা ছাত্রছাত্রী এখানে তোমরা আছো বা আছেন, এখানে অনেক গুণী মানুষ আছেন। জলপাইগুড়ি কি কোচবিহার, উত্তরবঙ্গের যে জায়গাতেই আসি আমি বারবারই বলি এখানে এত গুণী মানুষ আছেন, নাটকে, গানে, আবৃত্তিতে, নৃত্যে। তো সেই মানুষজন কিছু উপস্থিত আছেন। আমি জানি না শৈবাল এসেছেন কিনা। শৈবাল আমাদের খুব প্রিয় একজন নৃত্যশিল্পী। তার কোরিওগ্রাফি আমাদের সকলকে মুগ্ধ করে এবং জলপাইগুড়ি শহরের ও গর্ব। ইমন ওর নাচের সংস্থা। ওর সৃজনের মধ্যে, ওর নৃত্য নির্মিতির মধ্যে এত ক্রিয়েটিভিটি আছে যে আমরা সকলেই ওর খুব মুগ্ধ, অনুরাগী। এবং এরকম আরও অনেকেই আছেন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মাথাভাঙা এইসব দিকে ছড়িয়ে আছেন। তো সকলের জন্য শুভেচ্ছা। আমরা চাইব যে আগামী দিনে এখান থেকে সব প্রতিভারা উঠে আমাদের বাংলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করুক এবং তাদের উঠে আসার ক্ষেত্রে লা বিমলা একাডেমির মতো এই ধরনের প্রতিষ্ঠান এগিয়ে আসুক তাদের জন্য। আপনারা সকলে তাদের সঙ্গে থাকবেন, সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকবেন। মূল অনুষ্ঠানে যাব, যার কবিতার মধ্যে দিয়ে তিনি অবশ্যই রবীন্দ্রনাথের কবিতা দিয়েই অনুষ্ঠান শুরু করেছি। সেটা আপনাদের সম্বোধনে নিবেদিত ছিল। এই কবিতা এই সময় বলতে ভালো লাগে এই কারণে, নতুন বছর আসছে। আমরা চাই যে পুরনো বছরের, ফেলে আসা বছরের যা জীর্ণতা, যা মালিন্য, যা ব্যর্থতা, যা অশুভ, সব কিছুকে দূরে ঠেলে আবার যেন আমরা আগামী দিনে নতুনভাবে পথ চলতে পারি। যদিও রবীন্দ্রনাথ এই কবিতা লিখেছিলেন বাংলা নববর্ষের প্রাক্কালে, কিন্তু আজকে ইংরেজি নববর্ষের প্রাক্কালে সেই মোটিভেশনটা, সেই বার্তাটা এই কবিতার মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি ওই কেটে গেল ওরে যাত্রী। তোমার পথের পরে তপ্ত রৌদ্র এনেছে আহ্বান, রুদ্রের ভৈরব গান। দূর হতে দূরে বাজে পথ শীর্ণ তীব্র দীর্ঘতান সুরে, যেন পথহারা কোন বৈরাগীর একতারা। ওরে যাত্রী, ধূসর পথের ধুলা সেই তোর ধাত্রী, চলার অঞ্চলে তোরে ঘুরে পাকে পক্ষেতে আবরি। ধরার বন্ধন হতে নিয়ে যাক হরি, দিগন্তের পারে দিগন্তরে। ঘরের মঙ্গল শঙ্খ নহে তোর তরে, নহে রে সন্ধ্যার দীপালোক, নহে প্রেয়সীর অশ্রু চোখ। পথে পথে অপেক্ষিছে কাল বৈশাখীর আশীর্বাদ, শ্রাবণ রাত্রির বজ্রনাদ। পথে পথে কণ্টকের অভ্যর্থনা, পথে পথে গুপ্ত সর্বগূঢ় ফনা। নিন্দা দিবে জন শঙ্খনাদ, এই তোর রুদ্রের প্রসাদ। ভয় নাই যাত্রী, ঘর ছাড়া দিক হারা, অলক্ষী তোমার বরদাত্রী। পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি ওই কেটে গেল ওরে যাত্রী। এসেছে নিষ্ঠুর, হোকরে দ্বারের বন্ধ দূর, হোকরে মদের পাত্র চুর। নাই বুঝি নাই চিনি নাই তারে জানি, ধরো তার পানি ধরিয়া উঠুক তব হৃৎকম্পনে তার দীপ্ত বাণী। ওরে যাত্রী, গেছে কেটে যাক কেটে পুরাতন রাত।
এরপরে যে কবিতাটি শোনাবো, এই কবিতা আবৃত্তির সঙ্গে আমার বাবার স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় কবিতার প্রতি, গান, ছবি আঁকা, সাহিত্য চর্চা, এইসবের প্রতি আমার যে ইন্টারেস্ট বা আমার প্যাশনটাকে গড়ে দিয়েছিলেন আমার বাবা মা। যদিও তারা, বাবা সরাসরি সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত ছিলেন না, মা খুব ভালো গান গাইতেন, কিন্তু বাবা কাজ করতেন ইন্ডিয়ান এয়ারফোর্সে, একদম ভিন্ন একটা ক্ষেত্রে, কিন্তু বাবা খুব সাহিত্য ভালোবাসতেন। তো যে কবিতাটি শোনাবো, এই কবিতা নিয়ে একসময় বাবার সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছিল। আমার মনে হয়েছিল এই কবিতাটি পড়ে, তখন আমি হয়তো 10, 11, 12 এই ক্লাসে পড়ি। আমার মনে হয়েছিল এই কবিতাটি প্রেমের কবিতা। কেন মনে হয়েছিল আমি জানি না। তো বাবা বলেছিলেন না, এই অন্য এক জীবন বোধের কবিতা। তো পরে যখন রবীন্দ্রনাথের নিজের লেখা পড়েছি, তো সেখানে রবীন্দ্রনাথ এক জায়গায় লিখছেন যে আমরা যখন খুব আরামে থাকি, খুব আয়েসে থাকি, তখন আমাদের ভেতরে সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতিগুলো চাপা পড়ে যায়। তো সেই সময় বাইরে থেকে একটা ধাক্কার দরকার থাকে। সেই ধাক্কাটা যখন আমাদের মধ্যে আসে, আমাদের সেই অনুভূতিগুলো আবার জেগে ওঠে। সেই অনুভূতি জেগে ওঠা বা সেই জাগরণের কবিতা ঝুলন, আমাদের অনেকের জানা কবিতা, পড়া কবিতা। আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা, নিষিদ্ধ বেলা, সঘন বরষা গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে জারি ধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষায় ফেলা, বাহির হয়েছে স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজকে কি কল্লোল দে দোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলি আছে বুকের কাছে। হাই এতকাল আমি রেখেছিল তারে গোপন ঘরে যতন করে, ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ার রুধিয়া রেখেছিল তারে গোপন ঘরে যতন করে। কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে, শুনাইছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহের সাথে। শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে, পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হার লাগে গরু ভার, ঘুমে জাগরণে মিলিয়ে কাকার, নিশি দিবসে বেদনাবিহীন অসার বিরাগ, মরমে বসে আবেশ বসে। ঢালি মধুরে মধুর বধুরে আমার, হারাই বুঝি পাইলে খুঁজি, বাসরের দিক নিবে নিবে আসে, ব্যাকুল নয়নে হেরি চারিপাশে, শুধু রাশি রাশি শুষ্ক কুসুম রয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি। তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা, বরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া
আমারই খেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলানো খেলা রাত্রিবেলা। দে দোল দোল, দে দোল দোল, এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার, ধরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল, বক্ষ শনিতে উঠেছে আমার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল। উড়ে কুন্তল, উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন, বাজে কিঙ্কিনি, মত্ত বল, দে দোল দোল। আইরে ঝঞ্ঝা পরাণ বধূর, আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন, বসন খোল, দে দোল দোল। প্রাণেতে আমাতে মুখোমুখি আজ, চিনি লব দোহে ছাড়ি ফললাজ, বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল, স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটি পাগল। দে দোল দোল, দে দোল দোল, দে দোল। রবীন্দ্রনাথের কবিতায় একটা ম্যাজিক্যাল এফেক্ট আছে, একটা জাদুকরী ক্ষমতা। এটা আমায় কেউ বলে দেয়নি, আমি নিজে ফিল করেছি, অনুভব করেছি। আমার ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের কবিতা পড়ি, তখন আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেবার জন্য রবীন্দ্রনাথের কবিতা পড়ার অভ্যেস হয়েছিল। পরে যখন বয়স বাড়ছে, ক্লাস 4-এ একরকম লাগছে রবীন্দ্রনাথের কবিতা, ক্লাস 9-এ যখন পড়ছি অন্যরকম, যখন কলেজে পড়ছি একই কবিতা অন্যরকম লাগছে, যখন ইউনিভার্সিটিতে আবার অন্যরকম, তারপর যখন জীবনের স্রোতে ভাসতে ভাসতে চলতে থাকলাম, আজও চলছি, রবীন্দ্রনাথের কবিতা, একই কবিতা, একই গান, একই গল্প, এক এক সময় এক এক রকম অর্থ নিয়ে আসে। ছোটবেলা লিপিকা থেকে এটি পড়েছিলাম, প্রথমে মনে হয়েছিল এটা রূপকথার একটা গল্প, রাজা রানীর গল্প। আপনারা শুনে দেখুন, এর চেয়ে বড় জীবনবোধের গল্প কোথায় আর হয় না। শোনাচ্ছি। সুমরানী বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলে, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিল। রাজার কানে কথা উঠল, রাজা সভা ছেড়ে এলো, পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে, কি চাই? সুমরানী বললে তোমরা সবাই যাও, কেবল আমার শ্যাঙাতনিকে ডেকে দাও। শ্যাঙাতনি এলো, রানী তার হাত ধরে বললে সই বসু, কথা আছে। শ্যাঙাতনি বললে প্রকাশ করে বলো। সুমরানী বললে আমার 7 মহলা বাড়ির এক ধারে 3টে মহল ছিল দুয়োরানীর, তারপর হলো 2টো, তারপর হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দুয়োরানীর কথা আমার মনেই রইল না। তারপরে সেদিন দোল যাত্রা, নাথ মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় দেখি পথের পাশে নদীর ধারে গাছের ওপরটিতে একখানি কুড়ে ঘর, চাঁপা গাছের ছায়ায়, দেওয়াল বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে, দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। ছত্রধারে ডেকে শুধলেন, আহা ঘরখানি কার? সে বললে চিনতে পারলে না, দুয়োরানীর। তারপর ঘরে ফিরে এসে একলা বসে আছি, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন এ বাড়িতে আমি থাকবো না। রাজা বললেন আচ্ছা বেশ, আমি তোমার জন্য কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেয়াল দিয়ে, তার মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, আর মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা।
আমি বললেন, আমার বড় সাধ কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি মুশড়ে গেল। বাস করতে গেলেন, কেবল লজ্জা পেলেন। তারপরে সেদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে, স্নান হলো। স্নান সেরে ঘরে ফিরছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, হে কোন ঘরের গা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেড়ে শাড়ি, স্নান সেরে ভিজে ঘড়ায় জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার ওপর পড়ে ঝিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলেন, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী বললেন, চিনতে পারলে না? ওই তো দুয়োরানী। তারপর ঘরে ফিরে এসে একলা বসে আছি, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় সাধ, রোজ সকালে নদীতে নেয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে, সাদা শাখা পরলেন আর লাল পেড়ে শাড়ি। স্নান সেরে ভিজে ঘড়ায় জল তুলে আনলেন। দৌড়ের কাছে এসে ঘড়া আছড়ে ভাঙলেন। যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাস যাত্রা, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির ওপর হাওড়া চড়লো। পালকি করে ঘরে ফিরছি, পর্দা ফাঁক করে দেখি এক নবীন কিশোর, চুড়োয় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেন, কোন ভাগ্যবতী ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, চিনতে পারলে না? ওই তো দুয়োরানীর ছেলে। ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল আর ক্ষেতের শাক। তারপর ঘরে ফিরে এসে একলা বসে আছি, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় সাধ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল আর ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল। লজ্জা পেলেন। তারপর থেকে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, প্রদীপ জ্বালি না, মুখে কথা নেই। রাজা রোজ এসে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, কি চাই? সুরানী হয়েও কি যে চাই তা মুখ ফুটে কাউকে বলতে পারি না, তাই তোমাকে ডেকেছি শালাগ্নি। আমার শেষ কথাটি বলি তোমার কানে, ওই দুয়োরানীর দুঃখ আমি চাই। শালাগ্নি বললে, কেন বলো তো? সুরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজল, আর আমার সোনার বাঁশি কেবল বয়ে বেড়ালেন, আগলে বেড়ালেন, বাজাতে পারলেন না। রবীন্দ্রনাথের কবিতা একবার বলতে শুরু করলে না, সেই কবিতা থেকে বেরোতে পারি না, যে অন্য কোনো কবির সঙ্গে শোনাবো, সে
বড় শিল্পী, আমার বন্ধু শিল্পীরা এখানে অনুষ্ঠান করে গেছেন। জলপাইগুড়িতে খুবই প্রসিদ্ধ এই অডিটোরিয়াম। আর আপনারা মানুষজন, দর্শকজন, তাদের কথা তো নতুন করে বলারই নেই। যতবারই এসেছি আপনারা প্রাণ ভরিয়ে দিয়েছেন। ছোটবেলা থেকে যাদের কবিতা পড়ে বড় হয়েছি, যাদের কবিতা আবৃত্তি করে প্রতিযোগিতায় পুরস্কার পেতাম, যাদের কবিতা ছোটবেলা থেকে আমাদের বাংলা সিলেবাসের পাতায় চিনেছি, যে কবিদের জেনেছি, তার মধ্যে কাজী নজরুল ইসলাম অবশ্যই আমার খুবই প্রিয় কবি। তার যে কবিতাটি শোনাবো সেটি একটি মাইল ফলক কবিতা। কাজী নজরুল যখন খুব ছোট মানে ইয়াং আর কি, 20-21 বছর বয়স, 19 করে, কলকাতাতে একটা মেস বাড়িতে থাকেন। তার সঙ্গী কমরেড মুজফফর আহমেদ, সেই সময় কমিউনিস্ট আন্দোলনের পুরোধা। মাঝরাতে কাজী নজরুলের ঘুম ভাঙে আর কবিতা লিখতে শুরু করেন। ভোর রাতে কবিতাটি লেখা শেষ হয়েছিল এবং আপনারা হয়তো অনেকে জানেন বা নাও জানতে পারেন যে কবিতাটি কাজী নজরুল পেন্সিলে লিখেছিলেন, যাতে কোনোভাবে তার আবেগটা রুদ্ধ হয়ে না যায়, লিখতে লিখতে যেন থেমে না যেতে হয়। কেননা আগেকার দিনে তো দোয়াত কলমে লেখা হতো, ডুবিয়ে ডুবিয়ে, তাতে হয়তো একটা ইন্টারাপশন হতো, সেটা যেন না হয় সেই কারণে উনি পেন্সিলে কবিতা লিখেছিলেন। আমি যখন খুব ছোট, ক্লাস 5-6-এ পড়ি, তখন কাজী সব্যসাচীর কণ্ঠে কবিতার আবৃত্তি আমি শুনেছি। তার কিছুটা আমার এখনো মনে আছে, সেই শিহরণটা, সেই অনুভূতিটা আমাকে এখনো ভাবায়। একটি নির্বাচিত অংশ শোনাবো আমি সেই কবিতার। হ্যাঁ, কবিতার নাম বিদ্রোহী। বলো উন্নত বংশী, শির নেহারি আমারি নত শির ওই শিখরে হিমাদ্রি। বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশে ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মবললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা, দীপ্ত জয়শ্রী। বলবি আমি চির উন্নত শির, আমি চিরদণ্ড দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বলবি আমি চির উন্নত শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি গম্ভীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল থমকি চমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিরে দেয়ালে তিন্দোল, আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন জাগে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরে মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবি আমি চির উন্নত শির, আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বন্যী, আমি ষোড়শীর হৃদি সরসীজ প্রেম উদ্দাম, আমি ধন্যী, আমি অনুমান মৌন উদাসীন, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস, আমি হুতাশীন, আমি বঞ্চিত ব্যথা পথবাসী,
চিরগৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁপন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভীতু পল্লী বালার আঁচর কাচলিনী চোর আমি উত্তর বায়ুমলয়ে অনিল উদাস পুরবী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিদান প্রিয়াশা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুণের ঝড় 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 আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি একি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমার চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব পথ মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীমের রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে গিরি পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাপাহানা খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নতশীল একই সময়ে বাংলা কবিতার জগতে এসেছিলেন কাজী নজরুল এবং জীবনানন্দ দাশ। জীবনানন্দকে তার জীবৎকালে বাংলা সাহিত্যের জগৎ বাংলা কবিতার জগৎ সেভাবে তাকে স্বীকৃতি দেননি। জীবনানন্দ তার মৃত্যুর পর স্বীকৃতি পেয়েছেন অনেক বেশি, সমাদর পেয়েছেন, সম্মান পেয়েছেন, তার বই ছাপা হয়েছে অনেক বেশি। তিনি যখন মারা যান তার অধিকাংশ কবিতায় ছাপা হয়নি। সবচেয়ে ভাবতে অবাক লাগে, আপনারা যারা বাংলা কাব্য সাহিত্যে চর্চা করেন, কাজী নজরুল এবং জীবনানন্দ সময়ের কবি, কিন্তু দুজন দুরকম বাংলা ভাষা ব্যবহার করেছেন, দুরকম আবেগের প্রতিফলন একই সময়ের দুই কবির। এবং জীবনানন্দ একেবারেই রবীন্দ্রনাথকে অনুসরণ করেননি। নজরুলের কবিতায় রবীন্দ্র প্রভাব ছিল, কিন্তু জীবনানন্দের ছিল না। জীবনানন্দেরও একটি মাইল ফলক কবিতা আপনাদের কাছে পৌঁছে দেব। হ্যাঁ, বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফে আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলদার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছে তারে অন্ধকারে, বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকের রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় হাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই, আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার, বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়, বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চোখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। প্রতুল মুখোপাধ্যায়ের জনপ্রিয় গান আমার খুব কবিতার মতো আবৃত্তি করতে ভালো লাগে, আর উত্তরবঙ্গ এলে এই অনুভবটা কিন্তু সবসময় মনে প্রাণে থাকে, যেন বাংলার মুখ, জীবনানন্দের রূপসী বাংলাকে আমি পাই উত্তরবঙ্গের মধ্যে দিয়ে, অনেকটা পাই। আমি আসলে পূর্ববঙ্গেই আমার জন্ম, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব, পরিচিত জন, তারা ওই বঙ্গ থেকে এখানে এসেছেন।
আজকে একটি বিশেষ দিন। আজকে 16ই ডিসেম্বর বাংলাদেশে এই দিনটি বিজয় দিবস হিসেবে পালন করা হয়। আপনারা সকলেই জানেন, আপনাদের আত্মীয় স্বজন নিশ্চয়ই অনেকেই এখন ওখানেই আছেন। এখান থেকে তো বাংলাদেশ বর্ডারও বেশ কাছে। এই দিনে পাকিস্তানি যে সেনাবাহিনী তারা আত্মসমর্পণ করেছিল বাংলাদেশের মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে রমনার সেই রেসকোর্সের ময়দানে 1971 সালে আজকের সেই আত্মসমর্পণ পরে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে তার জার্নি শুরু করল। তার আগে 1971-এ ঢাকার রমনার ময়দানে শেখ মুজিবুর রহমানের সেই যে ভাষণ, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাঙালি মননকে যে ভাষণ আজও নাড়িয়ে দেয়, তখনও নাড়িয়ে দিয়েছিল এবং তারা একতাবদ্ধ হবার শপথ নিয়েছিল মনে মনে। 1971-এর 7ই মার্চের সেই ভাষণকে মনে করে কবি সুবোধ সরকার আমাদের একটা ম্যাগাজিন বেরোয়, প্রতিটি পরম্পরা ডিজিটাল ম্যাগাজিন মনভাসী, সেখানে একটি কবিতা পাঠিয়েছিলেন। তো সেটি আমি কণ্ঠে তুলে নিই। এই কবিতার উচ্চারণের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশের সেই বিশেষ দিনটি আসুন আমরা উদযাপন করি এখানে জলপাইগুড়ি শহরে। কবিতার নাম 7ই মার্চ 1971। আমি একবার এই পৃথিবীতে এসেছি, আমি দুবার আসবো না। এবারের সংগ্রাম শেষ সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। একটা স্বপ্ন যেভাবে বেঁচে থাকে, একটা প্রজাপতি যেভাবে বেঁচে থাকে, একটা কোকিল যেভাবে বেঁচে থাকে, পায়ে পিঠে গুলি নিয়ে একটা মানুষ যেভাবে স্বপ্ন দেখে উঠে দাঁড়াবার, আমি সেভাবেই বেঁচে আছি। আমাকে মারবে তেমন রাইফেল তোমাদের হাতে নেই। রাইফেল দিয়ে লোক মারা যায়, মানুষ মারা যায় না। যে মানুষ ভালোবাসতে জানে, যে মানুষ পাখির ডাকে ওঠে, যে মানুষ দেশকে ভালোবাসতে বলে নিজে খুন হয়ে যায়, সে মানুষ মরে না। সে মানুষ চট্টগ্রামে, সে মানুষ খুলনায়, সে মানুষ নোয়াখালীতে, সে মানুষ ঢাকার রাস্তায় রাস্তায়। সে মানুষ কখনো মরে না। সে মানুষ সকালবেলার হীরের মতো চকচক করে। আমি একবারই পৃথিবীতে এসেছি, আমি দুবার আসবো না। আমার হাজার ভাইয়ের রক্তের দাগ এখনো শুকোয়নি। আমি সেই দাগ মারিয়ে অ্যাসেম্বলিতে যেতে পারবো না। কথা বলতে হয়, হে জলহার এসো, আমার মতো এসো, লক্ষ কোটি জনতার সামনে এসে বলো কি চাও। আমার চোখ খুলে নিতে চাও, আমার কলজে উপড়ে নিতে চাও, থালায় আমার কাটা মুন্ড নিয়ে ঘুরতে চাও। সব পাবে, হাত পাবে, পা পাবে, জঙ্ঘা পাবে, গর্দান পাবে, কিন্তু আমার আত্মা ছুঁতে পারবে না। যে আত্মা বাঘের বাচ্চার মতো বলতে পারে জয় বাংলা, যে আত্মা বজ্রপাতের মতো বলতে পারে জয় বাংলা, যে আত্মা ধান খেতের হাওয়ার মতো বলতে পারে জয় বাংলা। আমি একবার এই পৃথিবীতে এসেছি, আমি দুবার আসবো না। আমার বকুল বাগান ফিরিয়ে দাও, আমার কারখানা ফিরিয়ে দাও, আমার নদী ফিরিয়ে দাও। যে দেশে কফিন বানানোর লোক নেই, সে শ্মশান।
কতদিন চাঁদ ওঠেনি, ফিরিয়ে দাও আমার চাঁদ, চাঁদের টুকরো নিখোঁজ ছেলেগুলোকে। কিন্তু ফিরিয়ে দাও বললে কেউ ফিরিয়ে দেয় না। স্বাধীনতা কেউ হাতে তুলে দেয় না, তাকে অর্জন করতে হয়। আজকের স্বাধীনতা সেই অতলান্তিক অর্জন। একজন ভিখিরি বলছে জয় বাংলা, একজন মাঝি বলছে জয় বাংলা, একজন কাঠুরিয়া বলছে জয় বাংলা, একজন মা ছেলেকে সীমান্তে পৌঁছে দিয়ে বলছে জয় বাংলা, একজন অধ্যাপক হাতে বই নিয়ে বুকে গুলি নিয়ে বলছে জয় বাংলা। এর নাম দেশ, এর নাম ভালোবাসা। যত গুলি চলবে তত দ্বিগুণ হবে দেশ, 4 গুণ হবে ভালোবাসা। যত গুলি চলবে লাশের উপর দিয়ে সেনাবাহিনী আসবে, তত তত উদাত্ত কণ্ঠে আমরা গাইব দেশে যত মা আছে, দেশে যত বোন আছে, দেশে যত ছেলে আছে, দেশে যত বাবা আছে আমার মতো, তত তত উদাত্ত কণ্ঠে আমরা গাইব আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলারই কথা এরপরের কবিতায়। লা বিমলা একাডেমির ছোটরা, আমি জানি না যদি আজকে প্রেক্ষাগৃহে থেকেও থাকে তো তারা খুব লক্ষ্মী, কেননা শক্ত শক্ত কবিতা শুনছে অথচ বেশি আওয়াজ টাওয়াজ করছে না, কান্নাকাটি করছে না। মাঝে মধ্যে অবশ্য একটু পেয়েছিলাম কিন্তু এখন আর পাচ্ছি না। এবার একটু হাসির আওয়াজ পাচ্ছি। ওরা কত সুন্দর করে আমাদের মঞ্চে সম্বর্ধিত করলো। সেই সব ছোট্ট ছোট্ট ভাই বোনদের জন্য, বন্ধুদের জন্য একটা ছড়া শোনাবো। বড়দেরও ভালো লাগে এই ছড়া, আর এটা আমার খুব ছোটবেলার প্রিয় ছড়া ছিল। এখন আমার মতো করে বলার চেষ্টা করি একটু অন্যভাবে। সত্যেন্দ্রনাথ দত্তের ছড়া দূরের পাল্লা, এতেও বাংলার কথাই আছে। নির্বাচিত একটি অংশ শোনাচ্ছি। লোক দেখে কি থমকে গেল, চমচমাটে জাঁকিয়ে ক্রমে রাত্রি এলো, রাত্রি এলো। ফিরছে তারা মাছের পিছে, বীর বদরের কুদ্রতিতে, নৌকো বাঁধা হিজল গাছে, মুড়াক মুড়াক সর্বণ বক্তায় মগ্ন, চুপচাপ চারদিক সন্ধ্যার লগ্ন, চারদিক নিঃসার ঘোর ঘোর রাত্রি, ছিটখান তিনদার, 4 জন যাত্রী, জড়াই ছাঁচিদারের বুকে, ঝামের বিধি হাওয়ায় ঝুঁকে, ঝিমায় বুঝি ছিছির গানে, স্বপন পানে পরাণ টানে, তারায় ভরা আকাশ কি ভুল
ধুলোয় পেয়ে ধুলোর পরে লুটিয়ে পড়ো অচুম্বিতে কুহক মোহ মন্ত্র ভরে। কেবল তারা শেষের শিরে মানিক পাড়া হিসাব নাহি শঙ্কা নাহি। কেবল তারা যেথায় চাহি কোথায় এলো নৌকোখানা তারার ঝড়ে বইরে কানা। পথ ভুলে কি এই তিমিরে নৌকো চলে আকাশ চিরে। আর্যদের ক্রোশ চোরদের ঘণ্টা টান ভাই টান সব নেই উৎকণ্ঠা। চাপ চাপ শ্যাওলার দেব সব সারসার বৈঠার ঘায় সেই দেব সব নড়ছে। ভিল ভিলে হাসতার জল গায়ে চড়ছে বইমেঘ জমছে জল ভারী সবছে। গাও গান দাও শীষ বকশিস বকশিস খুব ছোট্ট জল বয়স ছিচ্ছে। নেই ঢেউ কল্লোল নয় দূর নয় তীর নেই সংখ্যা। জল সব ভর্তি বকশিস টাকা বকশিস ভর্তি। ঘুর ঘুর সন্ধ্যায় ঝাউ গাছ দুলছে ঢোল কলমে ফুল তন্দ্রায় ঢুলছে। তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূরপাল্লা। তিনজন মাল্লা চৌপর দিন। খারাপ লাগছে না তো? আসলে গলাটা খুব খারাপ ছিল, ওই জন্য আমি খুবই টেনশনে ছিলাম কদিন ধরে। কলকাতা থেকেই ঠান্ডা গরমে একেবারে চোট গলা। কিন্তু বিদ্রোহী করবো কিনা তাই ভাবছিলাম, কেননা কণ্ঠ এত বিদ্রোহী করছে আমার সাথে। তো ভাবলাম না, ভয় পেলেই ভয়, লড়েই যাই। ওই জন্য বললাম, এখনো মাঝে মধ্যে একটা ভয় ভয় করছে আমার জন্য গলাটা ছোট হয়ে যায়। এই যে বলেছিলাম, সোনালি আবার ঠিক সময় চলে এসেছে। আমার খুব প্রিয় কবিদের মধ্যে আরেকজন সুনীল গঙ্গোপাধ্যায়। আমার খুব সৌভাগ্য যে এইসব কবিদের সংস্পর্শে আসার সুযোগ হয়েছে। সুনীলদা, শক্তিদা, নীরেনদা, তাদেরকে দাদা বলে ডাকার সৌভাগ্য হয়েছে। সুভাষদা, বেশি দিন পাইনি সুভাষদা, আমি তখন খুবই ইয়াং, চলে গেছেন। কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে আমরা দীর্ঘদিন পেয়েছি। সুনীলদা, শক্তিদাকে বেশি দিন পাইনি, সুনীলদাকে পেয়েছি। সুনীলদার এই কবিতাটি এক সময় আমি চিঠি থেকে রেকর্ড করেছিলাম। সেই সময়ও ভারতবর্ষের অবস্থাটা ঠিক যাচ্ছিল না, নানা রকম, শুধু ভারতবর্ষই বা বলি কেন, সারা বিশ্ব জুড়ে নানা ধরনের ঘটনা ঘটে চলেছে, যার জন্য সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে উদ্ভ্রান্ত করছে, প্রত্যেককেই আতঙ্কিত করছে, প্রত্যেককেই একটা জিজ্ঞাসা চিহ্ন সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। এই সময়টাও আমার মনে হয় খবরের কাগজ খুললেই বিদেশের যে রক্তাক্ত সব যুদ্ধ, শিশুরা মারা যাচ্ছে, আমাদের দেশেরও বিভিন্ন প্রান্তে যেসব ঘটনা ঘটে চলেছে, সেগুলো পীড়া দেয়, একজন সুস্থ সচেতন মনের নাগরিককে পীড়া দেয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সুনীলদার এই কবিতাটা আমার মনে হয় বর্ষ শেষে এটা শোনানোর ঠিকই হবে। মাঝে মাঝে মনে হয়, আপনাদের মনে হয় কিনা জানি না, আমার মনে হয়, আমার মতো হয়তো বা অনেকেরই মনে হয়, ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। সুনীল গঙ্গোপাধ্যায়। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম।
নিঃশব্দ রাত্রির দেশ, তার উপরে একজন নিঃসঙ্গ মানুষ। অদূরে খাজুরাহ মন্দিরের চূড়া, মিথুন মোড়ে লাফ দিয়ে উঠেছে আকাশে, নীল মখমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলেছে নৈসর্গিক প্রেম। আমি যে কোনো দিকে যেতে পারি, অথচ আমার কোনো দিক নেই। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। দিনটি ছিল বর্ষণসিক্ত। মাঝে মাঝে এমন হয়, আকাশ নিচে নেমে আসে, গাছগুলো দুহাত বাড়িয়ে ডাকে, এসো এসো। বোঝা যায় এখন এই পৃথিবী মানুষের জন্য নয়। বস্তু বিশ্বের মধ্যে চলেছে গভীর দেওয়া নেওয়া, বিদ্যুৎ শিখার মধ্যে রয়েছে গহন কোনো বাণী, রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার মাটি। এইরকম সময় দিক ঠিক করা সহজ নয়। আমি পা বাড়িয়ে থাকি, কিন্তু কোন দিকে যাব জানি না। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। দিঘি জলে ভাসছে গোলাপি শাড়ি পরা বধূটির সব। তার পায়ের আলতা ধুয়ে যায়নি, তার হাত ভর্তি সবুজ কাঁচের চুড়ি, তার ওষ্ঠ অধর তীব্র বিষের দাগে নীল। যারা সহজে চিৎকার করে তারাও আজ চারদিকে দাঁড়িয়ে স্তব্ধ। যারা অপরের হাতে নিহত হবার জন্য প্রস্তুত, তারাও আজ একটু একটু খুনি। এই দিঘির কাছে সে প্রত্যেক দিন তার মনের কথা বলতে আসতো। তার কোনো তীব্র দুঃখ ছিল না, তার কোনো তীব্র সুখ ছিল না। সে শুধু চেয়েছিল মাঝারি ধরনের বেঁচে থাকতে। একটা কোনো জায়গা থেকে তো তার মৃত্যুর জন্য উত্তর খুঁজে আনতে হবে। কোন দিকে, কোন দিকে? ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। চতুর্দিকে সবকিছুই অচেনা। দুদিক দিয়ে মানুষ আসে যায়, কেউ থামে না, কেউ চোখের ওপর চোখ ফেলে না, কেউ আমার কথা বোঝে না, আমি কারোর কথা বুঝি না। কারোর হাতে উজ্জ্বল নীল রঙের বল, কারোর হাতে পাংশু রঙের থালা, কেউ মুঠো মুঠো বাতাস খায়, কেউ অ্যালকোহল দিয়ে দাঁত মাজে। জীবন্ত যুবতীর বুকে শকুন এসে ঠোকরায়, তারা হাসে। শিশু এসে মায়ের আদর কাটতে চাইলে মা কাঁদে। পোশাকের দোকানে মানুষ ঝুলছে, অপর মানুষের কোনো পোশাক নেই। মাংসের দোকানে মানুষ ঝুলছে, অপর মানুষের কোনো মাংস নেই। এই ঘোর অচেনা রাজ্যে আমি একটু দাঁড়াবারও জায়গা পাই না। আমি কি এখানকার কেউ নই? এ আমার দেশ, এ আমার দেশ বলে চিৎকার করে উঠি। কর্ণপাত করে না একজন, এমনকি আমার দেশও কোনো উত্তর দেয় না। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। একটা ঠিকানাহীন চিঠি এসেছে, আমাকে যেতে হবে। যেভাবে মৃত্যুর নির্ভুল চিঠি আসে, কিন্তু মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। আমার জন্য একজন প্রতীক্ষায় বসে আছে। সে কি সমুদ্র কিনারে, কিংবা হিমালয়ের পর্বতচূড়ায়? সে কি বন্যায় ডুবে যাওয়া মাটির ওপর নতুন পলিতে দাঁড়িয়ে আছে? সে কি শুকনো জীব পার করে ক্লান্ত জঙ্গলের মধ্যে একাকী শয়ান? সে কি বিশাল কোনো প্ল্যাটফর্মের পাশে জটলার মধ্যে বসে আছে জানো পেতে? সে আমার ছেলেবেলার হারিয়ে যাওয়া সঙ্গী। সে আমার বড় বড় চোখ, বিস্ময়ে বিমুক্ত ছেলেবেলা। আমি মানচিত্রের গলে গুজির মধ্যে ছোটাছুটি করি। আমায় যেতে হবে, যেতে হবে। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। সেই ধান ক্ষেতের জায়গায় এখন আর ধান ক্ষেত নেই। সেই নদীর ভেতরে নেই নদী। নগর উড়ে গেছে শূন্যে, সেখানে সব ছাদ খোলা মানুষ। একই মানুষের মধ্যে অন্য মানুষ। রক্ত ছড়ানো গধূলি আকাশের নিচে এক অলীক দেশ। একদিন যারা অনুসরণকারী ছিল, আজ তারাই পলাতক। মহাকর্মের পিঠে এক অন্ধ লিখে যাচ্ছে ইতিহাস। এক জননী তার প্রতিটি সন্তানের জন্য একটি করে মুরগির ডিমও প্রসব করতে পারেনি। এই তার ক্ষেত। যেখানে স্থাপত্য ছিল সেখানে আজ সুড়ঙ্গ। যেখানে যাই সেখানেই শুনি, এখানে নয়, এখানে নয়। অথচ কোথাও তো হৃদয় থাকবে।
বিজন নদীর ধার ধরে আমি হেঁটে চলেছি উৎস কিংবা মোহনার দিকে। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। প্রতিবাদ থেকে প্রেমে যাই। কলকাতায় থাকি, কলকাতা প্রিয় শহর, উত্তরবঙ্গ খুব প্রিয় শহর, কিন্তু মনের মণিকোঠায় প্রেমের জায়গায় একটি শহর আছে, সেটি শান্তিনিকেতন। সেখানে যাই মাঝে মাঝে, আপনারা অনেকেই নিশ্চয়ই গেছেন। সেখানে সাঁওতালপল্লী, গোয়ালপাড়া, ভুবনডাঙ্গার মাঠ, অজয় নদ, একটা অন্য রোম্যান্টিসিজম, একটা অন্যরকম ভালো লাগা। যে কবিতাটি শোনাবো সেটা যে ঠিক এই জায়গার উপর ভিত্তি করে লেখা তা নয়, কিন্তু আমি কেন জানি না কবিতাটা পড়তে পড়তে বা বলতে বলতে আমার শান্তিনিকেতনের কথা খুব মনে পড়ে, তার লালমাটির কথা মনে পড়ে, সাঁওতালপল্লীর মাদলের আওয়াজ পাই, সেখানকার পুরুষ রমণীদের জ্যোৎস্না রাতে যে নাচ গানের উৎসব হয় সেটা যেন শুনতে পাই। সেটা একটু শোনাই আপনাদের। পৌষ মেলা সেভাবে হবে না, কিন্তু ছোট করে হবে শুনছি। আর সেই সময় আবার আকাশে চাঁদ উঠবে, সাঁওতালপল্লীতে পুরুষ রমণীরা নাচ গানে খুল্লড়ে মেতে উঠবে। আমরা আপাতত এই কবিতার মধ্যে দিয়ে সেই সময়টাকে ধরার চেষ্টা করি। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা তিন পাহাড়ের স্বপ্ন। পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলি পথ, দিনশেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনীয় বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাঁথি মালিকা। আজও সন্ধ্যারে শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিনশেষ ধুধু মাছ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আজ রাতে চাঁদ পুরানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ ঢেকে তুই ঝর্ণা ধারে আয়। জোয়ারের মন জ্বালা নাচ দিয়ে সৈকত মালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে তিন পাহাড়ের গা। আহা মাদল মাতাল মাদল বাজছে ধরি জন্য এলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকোট নিল। আয় কাছে আয় মন দিল। চোখ কেন তোর কাঁদছে মেয়ে, বুক কেন তোর তুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি চবলল, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে তার ভাগ ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবিনি পাহাড়ে, আর যাবিনি পাহাড়ে, আর যাবিনি পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে। সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে। রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসাবাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে। ও ছেলে পেছন তুই নিলি কি বলে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন
কোনো দোষ নেই ভালোবাসাবাসীতে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। চৌঠা অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে এসেছে, বাতাসে শীতের আমেজ। 10ই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30শে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি মেয়েটিকে বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকিবুকি কাটল। 12ই ডিসেম্বর গোলাপ গাছে অনেক কুড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞেস করলো, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়ে সুন্দরী আছে কত। আমার বাবার অনেক অর্থ তাই? তোমার বাবার চেয়ে বড় লোক কিছু কম আছে? তাহলে ভালোবাসি ভালোবাসি, তার আবার কোনো কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেকক্ষণ কথা বলল। বন্ধুরা বলল, ভালো যখন বাসে তখন কারণ একটা নিশ্চয়ই আছে, সেটা না বুঝে বেশি এগোস না। 23 জানুয়ারি মেয়েটি ছেলেটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি আমার কাছে কি চাও বলো তো? কই চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না? না চাইলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে কাছে। এ তো গান। শুধু গান? কিছুই যদি না চাও তাহলে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই, চাইবো কেন? তুমি সত্যিই অদ্ভুত। 10ই ফেব্রুয়ারি তাদের দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে। ছেলেটি মেয়েটিকে বলল, কাল সারা রাত আমি বাঁশি বাজিয়েছি। সেই বাঁশির সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে, অসামান্য অনন্য সে নাচ। কাল সারা রাত আমি ঘুমিয়েছি, আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। বেশ, তোমার বাঁশি একদিন শুনতে হবে। 13ই মার্চ ছেলেটি বাঁশি বাজালো, মেয়েটি শুনল। সময় থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন শেষ হল, মেয়েটির দুচোখ ভরা জলে। মেয়েটি বলল, বাঁশির সুর আমাকে নিয়ে গেল স্বপ্নের মধ্যে। আমি দেখলাম আমি নাচছি, মেঘেদের পাশে তারাদের মাঝখানে আমি নাচছি, বাতাসে ফুলের গন্ধ। ডাক্তার আমাকে বাঁশি বাজাতে বারণ করেছে। সে কি, কেন? বাঁশির সুর আমাকে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি। 16ই এপ্রিল মেয়েটি এসে ছেলেটিকে বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া। তোমার স্বপ্ন টপ্ন সব অর্থহীন। ওই স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি? না। তাহলে তুমি তো আমাকে হারাবে। তোমাকে পাইনি তো কখনো। 5ই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ হলে
মেয়েটি এসে জিজ্ঞাসা করল, ভালো আছো তো? আর স্বপ্ন টপ্ন দেখছো না তো? দেখছি আরো নতুন নতুন সব স্বপ্ন। তাহলে তো দেখছি তোমার অপারেশনটা আদৌ সাকসেসফুল হয়নি। বাড়ি ফিরে মেয়েটি টেলিফোনে বন্ধুদের সঙ্গে আবার কথা বলল। বন্ধুরা বলল, তুই আর লোক পেলি না? ওই বাঁশি বাজানো, স্বপ্ন দেখা, সবকিছুই ব্যাকডেটেড। তুই এত সুন্দরী, এত রূপসী, তুই ভালো চাস তো বিয়ে করে ফেল তোর সেই দাদার বন্ধুকে। উনি তো শুনলাম কানাডাতেই সেটেল করছেন। 7ই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করল, আচ্ছা সত্যি তুমি আমার কাছে কি চাও বলো তো? তুমি আরো সার্থক, আরো সুন্দর হয়ে ওঠো, ব্যাস, আর কিচ্ছু না। আচ্ছা স্বপ্ন দেখতে। ও, স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না? না। তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। 12ই আগস্ট গোলাপ গাছে অনেক ফুল ধরল, আর সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। 13ই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হল কানাডাগামী পাত্রের সঙ্গে। 20শে সেপ্টেম্বর গোলাপ গাছটি ঝড়ে উপড়ে গেল, আর সেদিন বিকেলের বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা, কয়েকটা মাছি। আমরা জানি না ওগুলো পোকা, মাছি নাকি ছেলেটির স্বপ্ন। শুভ দাশগুপ্ত আমার খুব প্রিয় কবি, আপনারা জানেন তার নাম। বহু অ্যালবামে তার অনেক অনেক কবিতা আমি রেকর্ড করেছি। তারই এক সময় লেখা প্রেম। এক সময় পড়েছিলাম আমি আর সতীনাথদা, কিন্তু পরবর্তী সময়ে এই জিমি থেকে ওটা আমাকে একাই রেকর্ড করতে বলে, সেটা করি এবং মঞ্চে মাঝে মাঝে বলি, খুব যে বেশি বলি তা নয়। অনেক দিন ধরে ভাবছিলাম এবার বলবো, কেন জানি না আজকে বলতে ভালো লাগলো, আপনাদের কাছে পৌঁছে দিলাম। এই যে ধরুন প্রায় 1 ঘন্টার ওপর কবিতা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, শুনিয়ে চলেছি। বাংলার কত কবিতা, কত কবি, সাহিত্যিকদের ছোট ছোট অংশ, কখনো নির্বাচিত, কখনো সম্পূর্ণ। শোনাতে শোনাতে মনে হয় যেন একটা একটা বিশ্ব পরিভ্রমণ হচ্ছে। এটাও যেন একটা জার্নি। এই যে এত মানে বিভিন্ন জায়গায় যাই, সেটা যেমন একটা জার্নি। এই যে কবিতার মধ্যে দিয়ে যখন আপনাদের অনুভূতিগুলো আমি ছোঁয়ার চেষ্টা করি বিভিন্ন কবির কবিতার মধ্যে দিয়ে, এটাও একটা জার্নি। অনেক প্রিয় কবির কবিতা শুনিয়েছি, আরেকজন প্রিয় কবির কবিতা আমার শেষ নিবেদনে রাখবো। তার আগে আমি বলবো মঞ্চের নেপথ্য থেকে আপনারা ইতিমধ্যেই তাকে চিনে গেছেন, শান্তনু বন্দ্যোপাধ্যায়, যিনি আবহ প্রয়োগ করছেন, তার জন্য আরেকটা করতালি হোক। আছে আর যারা ধ্বনি ব্যবস্থাটি নিয়ন্ত্রণ করছেন তারা তো জলপাইগুড়ির মানুষজন চমৎকার নিয়ন্ত্রণ করছেন। প্রথম দিকে একটু অসুবিধা হচ্ছিল, এখন তো খুব ভালো লাগছে। সাউন্ডের নামটা কি জানো? দীপমালা, গীতমালা, ও গীতমালা সাউন্ড। খুব সুন্দর ধ্বনি ব্যবস্থাটি করেছেন ভাইরা আপনারা। মুখগুলো তো চিনিনি, চিনে যাবো, খুব ভালো। আমার খুব ভালো লাগছে, নাহলে আমার গলা খুব খারাপ ছিল। আমি খুব টেনশনও করছিলাম যে কী করে আমি আবৃত্তির এই অনুষ্ঠান করব। শুরুতে আপনাদের বলছিলাম না যে
রবীন্দ্রনাথের কবিতার একটা কেমন জাদুকরী ক্ষমতা আছে। আপনারা ভেবে দেখবেন যে এক একটা গান, এক একটা কবিতা, এক একটা বয়সে, এক একটা সময় তার অর্থগুলো কিভাবে পাল্টে পাল্টে যায়। তো জয় গোস্বামী এই বিষয়টার উপর ছুঁয়ে, এই অনুভবটাকে ছুঁয়ে একটা লেখা লিখেছিলেন, সেটা একটু আপনাদের কাছে পৌঁছে দিই। জয়দার এই পুরো লেখাটির নাম নিজের রবীন্দ্রনাথ, তার থেকে একটা ছোট্ট অংশ। আমার মনে হয় যে এটা আপনাদের শুনলে মনে হবে সকলের জীবনেই এটা কখনো না কখনো, কোথাও না কোথাও এটা সত্যি। আপনারা শুনে দেখুন। দিনটা ছিল 22শে শ্রাবণ। একটা স্কুলে গেছি রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে। হঠাৎ মনে হলো কি বলবো, যাই বলবো তাই যদি এদের কাছে ভুল প্রমাণিত হয়ে পড়ে। আসলে রবীন্দ্রনাথ তো কোনো স্কুল পাঠ্য অঙ্ক নন যে সকলের খাতায় একই উত্তর হবে। এক একজনের রবীন্দ্রনাথ এক এক রকমের। বাড়িতে মেয়েও দু একবার জানতে চেয়েছে তার স্কুলের রবীন্দ্রনাথ নিয়ে, হাত ছাড়িয়ে পালাই। এখনো যে নিজেই ঠিক বুঝে উঠতে পারেনি রবীন্দ্রনাথকে। ধরা যাক সোনার তরী, এই একটা সব গুলিয়ে দেওয়া কবিতা আমার জীবনে। হ্যাঁ, আমার জীবনে, অন্যের জীবনে তা নাও হতে পারে। প্রথম এই কবিতাটিকে আমি কিভাবে পাই এক বর্ষার বিকেলবেলার শেষে, এক বারান্দায় বসে থাকার সময় কবিতাটি আমায় ধরা দেয়। আমার বয়স তখন 8। 1962 সালের জুলাই মাস ছিল সেটা। সারাদিন বৃষ্টির পর সন্ধ্যাবেলা ধরে এসেছে। আকাশ স্লেট রঙের কালো থেকে একটু উজ্জ্বল, সূর্য নেই। আমার মা কবিতাটি পড়ছিলেন সঞ্চয়িতা থেকে উচ্চারণ করে করে। আমার মায়ের অবশ্য কবিতা পড়ার ঝোঁক একেবারেই ছিল না, গল্পের বই পড়তেন, কিন্তু কবিতা কখনো নয়। তবে সেদিন মা পড়ছিলেন কেন? পড়ছিলেন আমার বাবার কথা মনে করে। এপ্রিল মাসে বাবার মৃত্যু হয়েছে। একটা মানুষ থাকে না, সারাদিন বাড়িতেই থাকে, ফুল গাছ লাগায়, বই পড়ে, গান গায়, কবিতাও পড়ে, কিন্তু কিছু করে না। আমার বাবা সেই রকমই ছিলেন। প্রায় কালো হয়ে যাওয়া আকাশের নিচে গাছগুলো যখন সারা দিনের বৃষ্টিতে ভেজা, তখন মার মুখে ওই কবিতার লাইনগুলো শুনতে শুনতে আমার মনে হয়েছিল ওই কবিতাটা আমার বাবার মৃত্যু নিয়েই লেখা। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। বুকের মধ্যে কি একটা চাপা কষ্টের গুরুভার। আমাদের ছোট্ট এই সংসারের মধ্যে বাবা ছিলেন একটা আনন্দের উৎস। সারাদিন ছোট ছোট গান, মজা, কবিতা, বাগান এইসব নিয়ে অভাবের কথাটা কিভাবে যেন ভুলিয়ে রাখতেন। সেই মানুষটা চলে গেছে, আর ফিরবে না। স্নেহ হারানো শোক পাওয়ার কবিতা হয়ে সোনার তরী রয়ে গেল আমার কাছে। তারপর অনেক বয়স বাড়লো, বইপত্র ঘাটতে গিয়ে দেখি কি ভয়ঙ্কর সব তর্ক হয়ে গেছে এই কবিতা নিয়ে। বোকার মতো এই কবিতাকে আমি শোকের কবিতা ভেবে বসেছি কেন? না, আর কাউকে আমি বলি না এই কবিতা নিয়ে একটি কথাও। কিন্তু আজও যখন চোখ বন্ধ করে মনে ভাবি সেই তরু ছায়া মসি মাখা কথাটা, তখন আমাদের রানাঘাটের সিদ্ধেশ্বরী তলার সেই পুকুর পাড়ের বাড়ি, সেই গাছ আর চূর্ণী নদীর তীরই মনে পড়ে। আরো আছে, চূর্ণী নদী বললাম না, সেই নদীর ধারে বটগাছের নিচে বাবার সঙ্গে দাঁড়িয়ে আছি। বাবার মুখে গান,
অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী পাওয়া। তরুণী কি? না, নৌকো। এমন নৌকো তো কতই যায় আমাদের নদী দিয়ে, যেমন যায় কচুরি পানারা। অমলও জানি, অমল স্যার সব পেয়েছি আসলে ড্রিল করায় ড্রাম বাজায়, কিন্তু ধবল, ধবল কাকে বলে? গান শেষ করে বাবার উত্তর, ধবল হলো সাদা। ওই যে পালের নৌকোটাকে দেখছিস, ওর যেমন পাল আছে, সাদা পাল, ওই রকমই। দেখলাম বেশ বড় একটা নৌকো তরতর করে এগিয়ে আসছে স্রোতের সাথে, তার উপর একটা ছুঁই লাগানো। এমন নৌকো তো কতই দাঁড়িয়ে থাকে আমাদের চুল্লির ধারে, তার কানা পর্যন্ত জল। কিন্তু এই নৌকোয় একটা পাল লাগানো। মনের মধ্যে থেকে গেল সেই নৌকো আর তার পাল তুলে যাওয়া। পাল অবশ্য মোটেও তেমন কিছু সাদা ছিল না, কেমন ময়লা ময়লা, ত্রিপল রঙের চাদর একটা। তখন কত বড় আমি, বছর ৬-৭ বড় জোর। 30 পেরিয়ে আলাপ হলো একটি মেয়ের সঙ্গে। সে আসে, কথা বলে, চলে যায়। তারপর দেখি যখনই একলা থাকি তখনই তারই কোনো না কোনো একটা ছবি মনে পড়ছে। হয়তো তার একচিলতে হাসি, কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া, মুখের উপর ঝুঁকে পড়া, চুল সরানো। কেন এমন হলো? এমন কতজনের সঙ্গেই তো কথা বলি, কই কারোর বেলা তো এরকম হয় না। সবচেয়ে মনে পড়ে তার চেয়ে থাকা। ভোরবেলা ঘুম থেকে উঠে মনে পড়ে, দুপুরবেলা ঝাঁঝা রোদে হাঁটতে হাঁটতে মনে পড়ে। কেন পড়ে? এমন চোখ কি আমি আগে দেখিনি কখনো? বুঝলাম আমি প্রেমে পড়েছি। একদিন একটা উঁচু বাড়ির সিঁড়ি দিয়ে নেমে আসছি, সামনে ভেসে চলা তার উড়ন্ত আঁচল, পাশে কোথাও কারোর বাড়ি থেকে গান ভেসে আসছে। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী পাওয়া। থমকে আছে, পা চলছে না। শৈশবের সেই গান কি এক নতুন মানে নিয়ে আজ আমার সামনে দাঁড়াতে এলো? এই তরুণী তবে সেই আশ্চর্য নৌকো বেয়ে যাওয়া। এরপর থেকে যতবার এই গান শুনেছি মনে পড়েছে তার চেয়ে থাকা। কবরখানার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছি দুজনে, পেছনে রক্তিম সূর্যাস্ত, একটা জলের বোতল ব্যাগ থেকে বার করে এগিয়ে দেওয়ার সময় তাকিয়ে আছে। আমাদের সেই দেখার সময় ছেদ পড়তে কয়েক মাসের বেশি সময় লাগলো না, কিন্তু ওই গানের মধ্যে থেকে গেল মেয়েটি। তারপর আরো 19 বছর কেটে গেছে। আমার মেয়েকে যে হস্টেলে দিয়েছি তার ধারে গঙ্গা। সেই গঙ্গার ধারে বটগাছের নিচে সিমেন্ট বাঁধানো বেদিতে এক রোববার বিকেলে বসে আছি। মেয়ে 15 পেরিয়ে 16 পড়েছে। সেও বর্ষাকাল ভালোবাসে। আজ সারাদিন মেঘে ঢাকা ছিল আকাশ, এখন একটু পরিষ্কার। সূর্য বেরিয়ে আসছে, আলো বেরিয়ে আসছে। মেয়ে বলল, ওই দেখো। দেখি ছোট্ট একটা নৌকো তরতর করে এগিয়ে আসছে স্রোতের সাথে। মেয়ে গান ধরল, ও শেখে টেকে না, শুনে শুনে জানে।
সব ভুলে গিয়ে ওই গান আমাকে দাঁড় করিয়ে দিল 50 বছরের দোরগোড়ায়। তখন আমার চোখ ভেসে যায় চোখের জলে। এই গানের তবে কি মানে হলো আমার কাছে? আমাকে সেই প্রশ্নের মধ্যে রেখে সূর্য তার অস্তে নামলেন। পিছনে ঝরেছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্ডারি, কে গো তুমি কার? হাসি কান্নার ধন ভেবে মরে মোর মন। অবল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া। দেখি নাই কভু দেখি নাই, এমন তরল দর্শক আসনে যারা রয়েছেন, বিনীত অনুরোধ আর একটুক্ষণ আপনাদের আমাদের জন্য অপেক্ষা করতে হবে। আমি ডেকে নিচ্ছি আজকে লা বিমলা একাডেমির সাংস্কৃতিক বিভাগের কর্ণধার শ্রীমতী কাকলি কুন্ডু মহাশয়াকে। আমরা তার কাছ থেকে কিছু শুনে নিতে চাইব। আর এই উপস্থাপনার পরে আমার পক্ষে কিছু বলা মানে ধৃষ্টতা, তাই মার্জনা করবেন। আমরা এবার ওনার মুখ থেকে কিছু শুনে নিতে চাই। নমস্কার। ভেবেছিলাম আবেশটা নিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকবো, বাট সেটা হলো না। অনেক দিনের প্রত্যাশিত সেই সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যাটি আমরা সবাই মিলে একসাথে কাটালাম আমাদের প্রিয় দিদি ভাই শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের সাথে। সকলের তরফ থেকে দিদি ভাইকে আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা। ধন্যবাদ জানাই দিদি ভাইয়ের প্রিয় ছাত্রী অধ্যাপিকা শ্রীমতী শ্রাবন্তী বসু, যিনি দিদি ভাইয়ের সাথে গত 2 দিনের আবৃত্তি কথন কর্মশালাটি পরিচালনা করে সাফল্যমণ্ডিত করেছেন। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের যারা পাশে ছিলেন, এসসিডিএ কর্তৃপক্ষ, প্রশাসন, প্রেক্ষাগৃহের কর্মী সকল এবং কিছু সাহায্যদাতা বন্ধুগণ। ধন্যবাদ জানাই আলোক প্রক্ষেপণে সঞ্জয় মাহাতো, শব্দ প্রক্ষেপণে ক্যামেরার গীতিমালা, যন্ত্রানুষঙ্গে রাজা চক্রবর্তী এবং শান্তনু ব্যানার্জি এবং লালমালার সকল সদস্যদের। ধন্যবাদ জানাই সঞ্চালিকা পারমিতা রাহা, যিনি এতক্ষণ ধরে মঞ্চটিকে মধুমিষ্টি কথা দিয়ে সাজিয়ে রেখেছিলেন। ধন্যবাদ দর্শকবৃন্দ, আপনাদের উষ্ণ উপস্থিতি অনুষ্ঠানটিকে আবেগময় করে তুলেছে। ছোট্ট একটি কথা দিয়ে আমি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতা আমাদের হতেই হবে, কিন্তু আধুনিকতার পাশে যদি আমরা সংস্কৃতিকে ধরে রাখি, তাহলে আমরা আরও সমৃদ্ধ করে তুলতে পারি নিজেদের, এবং আমাদের চিন্তাধারার গতির পথটাও আরও সুন্দর হয়ে উঠতে পারে। এই আশা আগামী প্রজন্ম এই বার্তা কাঁধে নিয়ে বহন করে নেবে, এই আশা রেখে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।